আসসালামু আলাইকুম। কবির একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আমি মোহাম্মদ ইসলামুল কবির তোমাদের জন্য আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমরা যারা নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রী আছো বিজ্ঞান বিভাগের, অথবা যারা স্পেশাল 2021 সালে পরীক্ষার্থী আছো তাদের জন্য সাধারণত ক্লাসটি করা। তো যারা নবম দশম আছো তারাও এখান থেকে এই বহু নির্বাচনীগুলো শিখতে পারো, কিভাবে রসায়নের বহু নির্বাচনীগুলো নির্ভুলভাবে তোমরা উত্তর করে আসতে পারবা। তোমরা যারা এর আগের পরীক্ষাগুলো দিয়েছো তারা কিন্তু ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম অথবা অন্যান্য পরীক্ষা মডেল টেস্ট দিয়েছো, যে রসায়নে যে বহু নির্বাচনীগুলো এসে থাকে সেই বহু নির্বাচনীগুলো অ্যান্সার করতে হলে কিন্তু অনেক টাফ বিষয় হয়ে পড়ে। আন্দাজে আমরা বৃত্ত ভরাট করে দিয়ে আসি। তো আমি যেভাবে তোমাদের এখন রসায়নের এই বহু নির্বাচনীগুলো প্র্যাকটিস করাবো, আশা করি বোর্ড পরীক্ষায় তোমাদের একটা বহু নির্বাচনেও আন্দাজে দেওয়া লাগবে না। তো আজকে আমি তোমাদের যেই শর্ট সিলেবাসের অনুশীলন 3 আছে সেই 3 থেকে যে বোর্ড প্রশ্নগুলো এসেছে, বোর্ড প্রশ্নগুলো একটু সমাধান করলেই বুঝতে পারবে যে কীভাবে আমাদের প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে। আর একই রকম প্রশ্ন অনেকগুলো আছে, আমি একটি করে দিলে বাকিগুলো অবশ্যই তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারবে। তো শুরু করছি। 2021 সালের পরীক্ষার্থীদের জন্য একটু হেল্প হবে আশা করি। তোমরা দেখতেছো যে 1 নম্বর যেই বহু নির্বাচনীটা আছে, যে ক্যালসিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাসের শক্তি স্তর কয়টি। তো এটি করার জন্য কিন্তু আমাদের ইলেকট্রন বিন্যাসটা খুব সঠিকভাবে শিখতে হবে। তো বিভিন্ন মৌলের আমরা জানি এখানে কিন্তু ক্যালসিয়ামের কয়টি ইলেকট্রন আছে সেটি কিন্তু বলে দেয় না। এই জন্য আমাদের যে 118টা মৌল আছে, 118টা মৌলের ভিতরে আমরা সাধারণত বলে থাকি 35-40টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকেই প্রশ্ন এসে থাকে। কিন্তু 118টাও মুখস্থ করতে পারলে কিন্তু আমাদের জন্য খুব বেটার একটা, মানে খুব ভালো একটা ফলাফল বয়ে নিয়ে আসবে আশা করি। তো এখানে যে ক্যালসিয়ামের মৌলের ইলেকট্রন বিন্যাসের শক্তি স্তর কয়টি এটা বলেছে। তো শক্তি স্তর যদি আমরা একটু দেখো খাতায় এঁকে চেষ্টা করি, যে ইলেকট্রন, যে আমরা জানি ক্যালসিয়ামের কিন্তু ইলেকট্রন আছে 20, মানে 20টা। তাহলে প্রথম স্তরে ইলেকট্রন থাকতে পারে হচ্ছে 2টা, পরের স্তরে ইলেকট্রন থাকতে পারে 8টা, তাহলে আমাদের 10টা গেল। পরের স্তরে থাকতে পারে হচ্ছে 18টা, তো এইভাবে দেখো তোমরা যারা বোর্ড বইটা পড়েছো ভালোভাবে সৃজনশীলের জন্য তারা জানো যে 1 থেকে 18 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস এই ডায়াগ্রামের সাহায্যে খুব সহজে করা যায়। যখন 18 বেশি চলে আসে তখন কিন্তু ডায়াগ্রামে করতে গেলে আমাদের একটু ঝামেলা হয়ে যায়, তখন আমরা ইলেকট্রন বিন্যাসটা এভাবে করব না, করব হচ্ছে সাধারণ যেই আধুনিক পদ্ধতি আছে, যে 1s2 2s2 2p 6 3s2 3p 6 3d আর 4s। এখানে একটা ঝামেলা আছে, এটা তোমাদের যে মূল বইয়ের যে সৃজনশীল প্রশ্নগুলো এসে থাকে, ঝামেলাটা তোমরা, আমি আজকে বহু নির্বাচনীটা আলোচনা করবো কিন্তু শর্টকাট করতেছি। কিন্তু তোমরা যদি এই অধ্যায়টার মূল বিষয়গুলো জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে স্যার বা ভাইয়া এই মূল বিষয়গুলো আমাদের একটু আলোচনা করেন, তারপরের ক্লাসে আমরা কিন্তু মূল বিষয় নিয়ে আলোচনা করব। তো এখান থেকে দেখো যে আমাদের ইলেকট্রন চলে গেল হচ্ছে 6, 12, 13, 14, 15, 16, 17, 18। তো আমরা জানি সাধারণত 3D না যেয়ে 4s ইলেকট্রনটা যায়। তো এখানে কিন্তু 2টা দিলে আমাদের 20টা ইলেকট্রন চলে গেল। তাহলে এখানে স্তর ব্যবহার হলো কয়টি? এখানে সর্বশেষ স্তর কিন্তু 4, তার মানে 4 পর্যন্ত স্তর সংখ্যা আমাদের এখানে ব্যবহার হয়েছে। এই জন্য দেখো এখানে ক্যালসিয়ামের যে স্তর সংখ্যা কয়টি ব্যবহার হয়েছে, এটা কিন্তু আমাদের গতে 4 আছে উত্তর। তো 4 কিন্তু এখানে উত্তর পেয়ে গেলাম। এরপর 2 নম্বর যে প্রশ্নটি এসেছে এটি হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2020, যে টিউমারের উপস্থিতি নির্ণয়ের জন্য কোনটি ব্যবহার করা হয়। এটা অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে, যে টিউমারের উপস্থিতির জন্য কোবাল্ট-60 ব্যবহার করা হয়, অথবা ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য কিন্তু এই কোবাল্ট-60 ব্যবহার হয়ে থাকে, এটা মুখস্থ করতে হবে। এরপরে 3 নম্বর প্রশ্ন, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত, এটাও তোমাদের মুখস্থ করতে হবে। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29, এটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। এরপর 4 নম্বর যেই বহু নির্বাচনী আছে, যে কোনো মৌলের একটি পরমাণু প্রকৃত ভর যদি 6.644 × 10⁻³ হয়,
গ্রাম হয়, তবে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত সেটা নির্ণয় করতে হবে। তো আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্র হচ্ছে এরকম, আমি তোমাদের একটু দেখাই যে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্র হচ্ছে, উপরে হচ্ছে একটি পরমাণুর ভর থাকবে যেটা আমাদের এখানে দেওয়া রয়েছে 6.644 ইন্টু 10⁻⁻23। এটা কিন্তু একটি পরমাণুর ভর, তার মানে উপরে যাবে একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই যেটা আমাদের থাকবে যে 6. এখানে একটি পরমাণু ভর ডিভাইডেড বাই 1.66 ইন্টু 10⁻⁻24। এটি দিয়ে কিন্তু আমাদের ভাগ করলে কিন্তু এই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের হবে। তোমরা এটা ক্যালকুলেটরে করবা, যে ক্যালকুলেটরের যে একটি পরমাণু ভর দেওয়া আছে সেটাকে 1.66 ইন্টু 10⁻24, এটা তোমরা ওই যে একটা কার্বন স্কেল পড়েছিলে যে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, এটার মান হচ্ছে এটা 1.66 ইন্টু 10⁻24। এখান থেকে ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের এই মানটা বের হয়ে যাবে, যে 40 বের হবে। হ্যাঁ, তো এরপরে প্রশ্ন নাম্বার 5 দেখো যে কোবাল্টের এম কক্ষপথে কত ইলেকট্রন আছে। তাহলে কোবাল্টের কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে সেটা নির্ণয় করতে হলে কিন্তু আমাদের কোবাল্টের পারমাণবিক সংখ্যা কত সেটা জানতে হবে। তো পারমাণবিক সংখ্যা জানতে পারলে আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাস খুব সহজেই করতে পারবো। তো দেখো যে কোবাল্টের ইলেকট্রন বিন্যাস করলে এম কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে। তোমরা কি মনে রাখছো কোবাল্টের পারমাণবিক সংখ্যা কত? তো কোবাল্টের পারমাণবিক সংখ্যা হচ্ছে 27। হ্যাঁ, 27, কোবাল্ট 27। তো আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d আর 4s। দেখি কি অবস্থা আমাদের আছে। 6টা, 6 আর 6 12, 13, 14, 15, 16, 17, 18 পর্যন্ত গিয়েছে। 18 আর 2 20। তাহলে আমাদের বাকি আছে এখনো 7টা। তো 7টা কিন্তু আমরা এখানে ডিতে দিয়ে দিতে পারি, তাহলে 27টি চলে গেল। সেই ক্ষেত্রে দেখো এখানে ইলেকট্রন বিন্যাস করলে আমাদের বলেছে এম শক্তি স্তর, মানে এম কক্ষপথ। আমাদের কিন্তু এখানে এম কক্ষপথ কোনোটাই নাই, কিন্তু আমরা যখন যেই ডায়াগ্রাম দেখেছিলাম বোরের তথ্য মতে, তো বোরের ইলেকট্রন বিন্যাস আমরা দেখেছিলাম যে কে থেকে শুরু হয়েছিল, কে এল এম। তার মানে কে হচ্ছে প্রধান শক্তি স্তর 1 নম্বর, দ্বিতীয় নম্বর প্রধান শক্তি স্তর হচ্ছে এল, আর তৃতীয় হচ্ছে এম। তাহলে তৃতীয় মানে আমাদের প্রথম এতটুকু গেছে, এই যে 2 এই পর্যন্ত গেছে, আর তৃতীয় হচ্ছে এই পর্যন্ত ইলেকট্রন আছে না। তো এখানে আমাদের প্রশ্ন বলেছে যে কোবাল্টের এম কক্ষপথে কটি ইলেকট্রন আছে। তো এম কক্ষপথে আমাদের ইলেকট্রনগুলো কয়টা হয়, যেখানে আছে 7 আর 2 9, 9 আর 6 কিন্তু 15 আছে। এখানে কিন্তু আমাদের ইলেকট্রন 15 আছে কোবাল্টে, এই যে উত্তর হচ্ছে খ। তো এটি হচ্ছে আমরা এভাবে ইলেকট্রন বিন্যাস করলাম। এরপর 6 নম্বর যে প্রশ্নটি আছে, দেখো যে 6 নম্বর প্রশ্নটি আমাদের এখানে আছে, রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় কোনটি ব্যবহার করা হয়। এটা আমাদের মনে রাখতে হবে, ফসফরাস 32 ব্যবহার করা হয়। ভ্যানাডিয়াম এম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে, সেম 5-এর মতো, একটু ট্রাই করবে পারতেছো কিনা। এরপর এখানে আছে দেখো ND5 N+1 S-S1 ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলে কোনটি। তো এটা হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলে, এটা কীভাবে দেখব। ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলছে। তো এখানে একটি বিষয় দেখো যে N যা আছে তার সাথে কিন্তু এখানে 1 যোগ হয়েছে না, তাহলে আমাদের কি হবে, এটা শর্টকাটে মনে রাখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো যে এখানে আমাদের এরকম আছে যে ND5 আর এখানে আছে N+1 S1। হ্যাঁ, তো এখানে N যাই হোক কেন, N যদি এখানে 3 হয় দেখো, তো 3D5 আর এখানে হবে 4S1। তাহলে এর আগে আমাদের 18টা চলে গেছে, আমরা জানি 3P পর্যন্ত 18টা চলে গেছে, 18, 19 আর 5 24। তো 24টা যেই মৌলে আছে সেটি কিন্তু আমাদের থাকবে হচ্ছে ক্রোমিয়াম, আমরা জানি 24 হচ্ছে ক্রোমিয়ামের থাকে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ক্রোমিয়াম আছে কি দেখি অপশনে, হ্যাঁ ক নম্বরটা উত্তর আমাদের ক্রোমিয়াম 24। এরপরে যেই প্রশ্নটি আছে সেটি হচ্ছে আমরা দেখব 9 নম্বর, নিকেলের পারমাণবিক সংখ্যা কত। এটা আমাদের মুখস্থ করতে হবে। নিকেলের পারমাণবিক ভর হচ্ছে 59, এটা তোমরা একটু মুখস্থ করবে, নিকেলের পারমাণবিক ভর 59। এরপরে যেই প্রশ্নটি আছে,
তো 10 নম্বর যে প্রশ্নটি আছে যে নিচের কোনটি প্লাঙ্ক ধ্রুবক, এটা তোমাদের মুখস্থ করতে হবে। এটি হচ্ছে 6.626 × 10⁻⁻34, এটা মুখস্থ করবে। এরপর 11 নম্বর আছে টেকনিশিয়াম। তো টেকনিশিয়াম 19 আইসোটোপের লাইফ টাইম কত, এটাও মনে রাখতে হবে, 6 আওয়ার, তোমাদের মূল বইতে আছে। তারপর এখানে আছে 12, নিম্নে কোন মৌলটির ইলেকট্রন বিন্যাস 2n² সূত্রকে সমর্থন করে না। তো এটা নির্ণয় করব আমরা কিভাবে, দেখো যে 2n² সমর্থন করে না আয়রন। আমরা জানি যে এখানে যে সমস্যাটা আছে আমাদের 3d আর 4s এর ক্ষেত্রে, তো 3d 4s এর আগ মুহূর্ত যেটি আছে যে 18 পর্যন্ত মৌল ইলেকট্রন বিন্যাস, সেই পর্যন্ত কিন্তু এই সূত্রটি সমর্থন করে, পরে কিন্তু ব্যতিক্রম শুরু হয়। সেই ক্ষেত্রে 18 পর্যন্ত আছে আমাদের ফ্লোরিন, তারপর হচ্ছে সোডিয়াম, ক্লোরিন, কিন্তু 19 কিন্তু চলে এসেছে পটাশিয়ামে। সেই ক্ষেত্রে এই পটাশিয়ামটা কিন্তু আমাদের সাধারণ সূত্র মেনে চলতেছে না। এরপরে যেই প্রশ্নটা আমরা দেখব সেটি হচ্ছে 13 নম্বর প্রশ্ন। আশা করি তোমরা দেখতেছো 13 নম্বর প্রশ্নটি, যে এখানে আছে নিচের কোন মৌলটির একটি পরমাণুর ভর এত, কোন মৌলটির, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে একটি মৌলের পরমাণুর ভর কত, অক্সিজেন, এটা আমাদের মনে রাখতে হবে, একটি পরমাণুর ভর। এটা আমরা কিভাবে করব, যে আমরা কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভর দেখেছিলাম, পারমাণবিক ভর দিয়ে কিন্তু একটি পরমাণুর মৌলের ভর বের করা যায় এভাবে, যে অক্সিজেনের পারমাণবিক ভর আমরা জানি হচ্ছে কত, 16। এখান থেকে আমরা যে সূত্রটি ব্যবহার করব সেটি হচ্ছে, উপরে লিখব হচ্ছে একটি পরমাণুর ভর, দেখো 16, আর একটি পরমাণুর ভর আমরা এখানে লিখব একটি পরমাণুর ভর, আর নিচে লিখব হচ্ছে ওই যে 1.66 × 10⁻24। এখান থেকে যদি আমরা আর গুণন করি, মানে এটার সাথে এটা গুণ করি, তাহলে এর সাথে এই আপেক্ষিক ভর গুণ করলে কিন্তু একটি পরমাণুর ভর বের হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের উত্তর যেটি আছে সেটা কিন্তু এটা হবে অক্সিজেনের, তারপর নাইট্রোজেন, ফসফরাস, আমরা একটা একটা করে ক্যালকুলেশন করে বের করব, অথবা যদি সরাসরি মুখস্থ করতে পারি তাহলে মুখস্থ করে নিব। এরপরে 14 নম্বর প্রশ্ন আছে টাংস্টন মৌলের প্রতীক কোনটি, এটা আমাদের মুখস্থ করতে হবে, ডাব্লু, টাংস্টন মৌলের প্রতীক হচ্ছে ডাব্লু। এরপরে 15 নম্বর আছে একটি প্রোটিনের প্রকৃত ভর কত, এটা আমাদের মনে রাখতে হবে 1.67 × 10⁻24 গ্রাম। এখানে একটি বিষয় আমি যেটা বলি সেটা হচ্ছে একটি মৌলের প্রকৃত ভর 1.67 × 10⁻24 গ্রাম, এটা আছে গ্রামে। আর যদি কেজিতে থাকে, মাঝে মাঝে প্রশ্ন কেজিতেও থেকে থাকে, তখন কিন্তু 1000 দিয়ে ভাগ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে হবে মাইনাস, এখানে আরও কি হবে 3 বেড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু হবে 27। আশা করি বুঝতে পেরেছো। হাইড্রোজেনের আইসোটোপ কয়টি, হাইড্রোজেনের আইসোটোপ 7টি আছে টোটাল, এটা মুখস্থ রাখবে। আমরা সাধারণত বইতে যে করে আলোচনা করেছি সেটি হচ্ছে 3টি, যে প্রোট্রাম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম পর্যন্ত, কিন্তু হাইড্রোজেনের আরও আইসোটোপ আছে, টোটাল 7টি আইসোটোপ আছে, একটু মনে রাখার চেষ্টা করবে। এরপর 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনো আইসোটোপের পোলট্রি ফার্মে ব্যবহৃত হয়, কোন আইসোটোপ, এটি কোবাল্ট-60 ব্যবহার করা, একটু মনে রাখবে। কোন ইলেকট্রন বিন্যাসটি Fe3+ আয়ন এর জন্য প্রয়োজন, ইলেকট্রন বিন্যাস। এখানে একটু ইন্টারেস্টিং বিষয় আছে, আমরা জানি আয়রনের ইলেকট্রন আছে টোটাল হচ্ছে 26, সেই ক্ষেত্রে এখানে 3+ মানে কিন্তু 3+ মানে কিন্তু এখানে 3টি ইলেকট্রন সে ছেড়ে দিয়েছে, তাহলে তার কাছে আর আছে 23 মানে 23টি। তাহলে 23টি ইলেকট্রন আছে কোথায়, আমরা দেখি এখানে 23টি আছে কিনা, যে 3s পর্যন্ত করা আছে, মানে 3s আগে আমার যেই পর্যন্ত আছে 10টা, তারপর আমরা এখানে 10, 12, 18 আর 18 + 5 23, তার মানে কিন্তু খতে আমাদের মিলে গেল অপশনটা। আবার বলতেছি যে যদি প্লাস অথবা মাইনাস থাকে ইলেকট্রনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যদি প্লাস থাকে, যে কটি প্লাস মূল যে ইলেকট্রন ছিল সেখান থেকে সেই কটি বিয়োগ করে ইলেকট্রন বিন্যাসের নিয়মে যেটা মিলবে সেটি কিন্তু উত্তর। কোন প্রতীকটি দ্বারা মৌলের নিজস্ব সত্তা প্রকাশ পায়, অবশ্যই প্রোটন দ্বারা মৌলের সত্তা প্রকাশ করে। তোমরা জানো প্রোটন সংখ্যা হচ্ছে মৌলের অস্তিত্ব বহন করে, এজন্য সত্তাও প্রকাশ করে। এরপর হচ্ছে আয়রনের এখানে আছে 26 আর ভর সংখ্যা আছে 56, পরমাণুর নিউটন সংখ্যা কত, এটি একেবারে সহজ, আমরা জানি ভর থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে নিউটন সংখ্যা হয়, তার মানে 56 থেকে 26 বিয়োগ করলে আমাদের থাকবে হচ্ছে 30, এই 30 হচ্ছে কিন্তু আমাদের ভর সংখ্যা, নিউটন সংখ্যা। এরপরে যেটি আছে প্রশ্ন, যে হার্টে পেসমেকার বসাতে ব্যবহার হয় কোনটি, এটা আমাদের মনে রাখতে হবে পোলোনিয়াম 238, এটি পেসমেকার বসানোর জন্য ব্যবহার করা হয়। তারপর হচ্ছে কপার 29, ইলেকট্রন বিন্যাসের কোনটি সুস্থিত অবস্থা, এটি একটি ইম্পর্টেন্ট বিষয়, আমরা এটি একটু এখন শিখব। কপারের ইলেকট্রন বিন্যাস, কপার হচ্ছে 29,
তো দেখো কপার ইলেকট্রন বিন্যাসটা তোমরা কিভাবে করবে, সুস্থিত। হ্যাঁ, তো কপার এখানে আমাদের আছে 29। যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2, তারপর আমাদের থাকতেছে হচ্ছে 2p6 3s2 3p6 3d আর 4s। তো আমাদের এই পর্যন্ত 18 চলে গেছে, কিন্তু আছে 29, 18 আর 2 20, আর এখানে কিন্তু আমরা 9 দিব। হ্যাঁ, তো এখানে যে বিষয়টি হচ্ছে ইলেকট্রন অধিক স্থিতিশীল হয় কখন, যখন স্তরগুলো পূর্ণ থাকে সর্বাধিক সংখ্যা অথবা অর্ধপূর্ণ থাকে। তো এই ইলেকট্রন বিন্যাস সব করা পূর্ণ আছে, একটু পূর্ণ আছে, এখানে একটি আছে অর্ধপূর্ণ, সেটি হচ্ছে বা অপূর্ণ, সেটা হচ্ছে 3D। এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এটি আমাদের দুটি স্তর অর্ধপূর্ণ হয়ে যায়। তো এখান থেকে এই দুটির জন্য বলতেছি 3D আর 4s। এখান থেকে আমরা যদি এই এসে যে দুটি আছে এখানে যদি একটা রাখি আর আরেকটা যদি এই ডিতে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ডিতে 10টা হয়ে যায়। তাহলে একটা বিষয় চিন্তা করে দেখো যে এখানে 3Dতে হচ্ছে আমাদের পূর্ণ হয়ে গেল, আবার 4sটা অর্ধপূর্ণ হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু এটি অধিক স্থিতিশীল। তার মানে 3D10 4s1 এখানে যেটি আছে সেটি আমাদের উত্তর হবে। দেখি 3D10 4s1, দেখো খ নম্বরটা আছে, তাহলে খ নম্বরটা কিন্তু আমাদের উত্তর। এরপর 23 নম্বর যে প্রশ্নটি আছে 23, যে এসসি এর তৃতীয় শেলে কয়টি ইলেকট্রন আছে। তাহলে এসসিতে ইলেকট্রন সংখ্যা কত সেটা আমাদের দেখতে হবে। এখানে এর আগে কিন্তু এম যেটা করে আসলাম একই রকম, এটা করবে, বাসায় প্র্যাকটিস করবে। তারপর হচ্ছে আয়রনের, এরপরের নম্বর প্রশ্ন হচ্ছে 28, আয়রনের এম শেলে কতটি ইলেকট্রন বিন্যাস বিদ্যমান, এটাও আমরা দেখে ফেলেছি। তারপরে 25 নম্বর প্রশ্ন হচ্ছে এক্স, উপর হচ্ছে 13, নিচে হচ্ছে 6, আইসোটোপ কোনটি। তো এটার আইসোটোপ মানে হচ্ছে আমরা জানি যে সকল মৌলের ভর সংখ্যা সমান থাকে কিন্তু প্রোটন সংখ্যা সমান থাকে কিন্তু ভর সংখ্যা ভিন্ন থাকে, তাদেরকে পরস্পর আইসোটোপ বলা হয়। এখানে কার্বনের এখানে আছে, এটা আমরা যদি দেখি প্রোটন সংখ্যা 6 আছে আর এখানে প্রোটন সংখ্যা কার্বনের 6 আছে, তো এটা কিন্তু প্রোটন সংখ্যা সমান মিলে গেল, তার মানে কিন্তু এটি উত্তর। এরপরে আমরা 16 নম্বর প্রশ্নটা দেখব, যে 26 নম্বর প্রশ্ন উত্তরটি। তো 26 নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে অক্সিজেন, এখানে আছে একটি আইসোটোপ আছে এত পার্সেন্ট আর অক্সিজেন 62%। অক্সিজেন আপেক্ষিক পারমাণবিক ভর কত, এটি আমরা কিন্তু একটি সূত্র করেছিলাম যে আপেক্ষিক পারমাণবিক ভর বের করার জন্য উপরের যে পরিমাণ পাওয়া যায় তোমার ভর সংখ্যা, আর দুটি আইসোটোপ আছে, এখানে দুটি আইসোটোপের ক্ষেত্রে আমরা যেটি করব সেটি হচ্ছে যে পরিমাণ পাওয়া যায় এত পার্সেন্ট আর তার যে প্রোটন সংখ্যা আছে, ভর সংখ্যা আছে, সে দুটো গুণ করে দিব। তার মানে এখান থেকে আমরা 38 16 গুণ যোগ হচ্ছে 62 15 গুণ, তারপর আমরা এখানে যে আছে সেটা 100 দিয়ে ভাগ করে দিলে আমাদের কিন্তু উত্তর বের হবে এটি। এটা তোমাদের মূল বইয়ের একটি আপেক্ষিক পারমাণবিক ভর বের করা আছে আইসোটোপের, ওখান থেকে একটু দেখে অঙ্কটি করবে। এরপর 27 নম্বর হচ্ছে আর্গন মৌলের ইলেকট্রন বিন্যাসের শক্তি স্তর কতটি, এটিও তোমরা পারবে, শেষ করে ফেলেছি। একটি এইচ পরমাণু প্রকৃত ভর কত, মানে হাইড্রোজেনের প্রকৃত ভর, এটা একটু মনে রাখবে 1.67 × 10⁻24 গ্রাম, যেহেতু একটি পরমাণু বলেছে। আর সোডিয়ামের পারমাণবিক ভর কত এটা আমরা জানি 23, এটা মুখস্থ করবে। জেড মৌলের ইলেকট্রন বিন্যাস এটাও এখন পারবে। পটাশিয়াম মৌলের প্রতীক কি, এটা হচ্ছে কে, এটা একটু ইম্পর্টেন্ট কারণ পটাশিয়াম বললে আমাদের কিন্তু পি মাথায় চলে আসে, কিন্তু পটাশিয়ামের যে ল্যাটিন নাম আছে ক্যালিয়াম, সেখান থেকে কেটা নেওয়া হয়েছে। রক্তের লিউকোমিয়া আমরা দেখে এসেছি, কোনো মৌলের প্রতীক ল্যাটিন ভাষা থেকে গৃহীত হয়েছে। ল্যাটিন এখানে আমরা জানি যে সোডিয়ামটাও এসেছে, ন্যাট্রিয়াম থেকে সোডিয়াম এসেছে। এরপর 34 নম্বর যেটা সালফারের সঠিক সংকেত করতি, সালফারের সঠিক সংকেত হবে S8, কারণ এটি হচ্ছে সঠিক সংকেত। তারপর ক্যালসিয়াম 2+ এর ইলেকট্রন সংখ্যা কত, তাহলে ক্যালসিয়াম ইলেকট্রন ছিল হচ্ছে 20টা, দুইটা ছেড়ে দিয়েছে বলেই তো 2+ হয়েছে, সেক্ষেত্রে এখন কিন্তু হয়ে গেল 18টা ইলেকট্রন। কোনটি ডি অরবিটাল অর্ধপূর্ণ, ম্যাঙ্গানিজ, আয়রন, জিঙ্ক, কপার 2। প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস করে দেখবে কোনটি ডি অরবিটাল আছে অর্ধপূর্ণ, মানে অর্ধপূর্ণ আমরা যে কিছুক্ষণ আগে দেখলাম ইলেকট্রন এদিক ওদিক দিয়ে এস থেকে ডিতে দিয়ে যদি অর্ধপূর্ণ, মানে ডিতে থাকতে পারে 10টা, যদি 5টা করতে পারে সেটি হবে অর্ধপূর্ণ। তো এরকম হচ্ছে ম্যাঙ্গানিজের যে ইলেকট্রন বিন্যাস সেটিতে অর্ধপূর্ণ হয় ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাসে। তো এরপর হচ্ছে 37, অ্যালুমিনিয়াম 3+
আয়নের ইলেকট্রন বিন্যাস কোনটি? এটাও একই রকম। অ্যালুমিনিয়াম আছে আমাদের জানি 13, 3+ মানে 3টি ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে থাকবে হচ্ছে 10। 10 ইলেকট্রন বিন্যাস করলে আমাদের এখানে আছে 10 ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। এরপরে কপার 2+, ক্যালসিয়াম 2+, এটা আমরা দেখে এসেছি। তো আশা করি প্রশ্নগুলো তোমরা এখান থেকে বুঝতে পারতেছো। এরপরে 39, নিচের কোন মৌলের পরমাণুতে ইলেকট্রন সংখ্যা 10 ও নিউটন সংখ্যা 12 রয়েছে? একই রকম সহজ। ইলেকট্রন সংখ্যা 10 আছে আমাদের এখানে, এই যে সোডিয়াম প্লাস আছে, তার মানে ইলেকট্রন সংখ্যা কত আছে? 11টা ছিল, একটা সিরিজে 10 আছে, তার মানে কিন্তু এটা কয়ের সাথে মিলে গেছে, আর একটাও কিন্তু মিলতেছে না। পৃথিবীর বয়স নির্ণয়ের জন্য কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে? এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 2021 সালের জন্য, তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। এটা হচ্ছে কার্বন 14 ব্যবহার করা হয় পৃথিবীর বয়স নির্ণয় করার জন্য। তারপর হচ্ছে ক্যালিয়াম, আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম ক্যালিয়ামটা কার ল্যাটিন নাম, সেটা হচ্ছে সোডিয়ামের ল্যাটিন নাম, পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, এটা পড়ে এসেছিলাম। ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত? এটা আমরা মনে রাখবো 24। তারপর হচ্ছে 43 নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে একটি ইলেকট্রনের প্রকৃত ভর, এটাও তোমাদের মুখস্থ করতে হবে। 9.11 × 10⁻28 গ্রাম। এটু কিন্তু 1000 ভাগ করলে 31 চলে আসবে, কিন্তু মাইনাস। 44 নম্বর, কোন আয়নটির ইলেকট্রন সংখ্যা আর্গন পরমাণু ইলেকট্রন সংখ্যার সমান? তার মানে আর্গনে ছিল 18, এই যে ক্যালসিয়াম আছে 2টি ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তার মানে এটা সংখ্যা 18-র সাথে মিলে গেল। এরপর আছে ক্রোমিয়াম এর সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস কোনটি? এটাও পারবে। সোডিয়াম কার্বনেট অণুতে কয়টি মৌল রয়েছে? এখানে হচ্ছে আমাদের 6টি মৌল রয়েছে, এটা দেখতে হবে যে এখানে সোডিয়াম আছে 2টি, কার্বন আছে 1টি, 3টি, আর অক্সিজেন আছে 3টি, টোটাল হচ্ছে 6টি। তারপরে 37 নম্বর যেটি আছে, ডাল্টনের পারমাণবিক তত্ত্ব উপস্থাপিত হয় কখন? এটি হয়েছিল হচ্ছে 19-বিংশ শতাব্দীতে, ডাল্টন। তো এরপর হচ্ছে 48 নাম্বার যেটি আছে, যে 48 নম্বর, পারদের ল্যাটিন নাম কোনটি? পারদের ল্যাটিন নাম হচ্ছে হাইড্রাগাইরাম। তো এগুলো হচ্ছে বিভিন্ন কলেজে এসেছে, প্রশ্ন স্কুলে এসেছে। এরপরে আরেকটা বই থেকে আমি তোমাদের দেখাবো, এখানে 17 সাল পর্যন্ত আমি প্রশ্নগুলো দেখেছিলাম, এসে 15 আর 16 সালের কিছু প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করব। এখানে আরেকটা প্রশ্ন দেখো, যে এই প্রশ্নটি যে বলেছে এম নিচে 11 উপরে হচ্ছে 23, তো নিচে 11 থাকলে এটা সোডিয়াম হবে প্রোটন সংখ্যার ক্ষেত্রে কোনটি সঠিক? তার মানে এখানে বলেছে হচ্ছে আমাদের, দেখো যে 12টি নিউটন, মানে 23 থেকে 11 বাদ দিলে 12টি নিউটন আর 11টি প্রোটন, খ নম্বর কিন্তু আমাদের সঠিক উত্তর। এরপরে যেটি দেখাবো সেটি হচ্ছে এই মৌলের একটি প্রোটনের ভর কত? তো আমরা প্রোটনের ভর এটা কিন্তু মুখস্থ, আমরা জানি 1.67 × 10⁻²4, এটা হচ্ছে আমাদের মুখস্থ করতে হবে। এরপর হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর কত? তো আণবিক ভর বের করতে হলে এটা আমি তোমাদের একটু দেখাই দিই, যে আণবিক ভর তোমরা কীভাবে বের করবে সালফিউরিক অ্যাসিডের। তো সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4। এর আণবিক ভর যদি বের করতে চাও, তাহলে এখানে আছে আমাদের হাইড্রোজেনের হচ্ছে 1, কিন্তু হাইড্রোজেন আছে কয়টা? 2টা, 2 দিয়ে গুণ করে দিলাম, যোগ সালফার হচ্ছে 32, একটাই আছে, অক্সিজেন আছে 16 ইন্টু হচ্ছে 4। এটা যদি তুমি ক্যালকুলেশন করে যোগ করো তাহলে কিন্তু 98 হবে। এটি হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর নির্ণয়। তো এখানে আমাদের যেটা বলেছে সেটি হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত, সেটি হচ্ছে কিন্তু এই যে 98। এরপরে 15 সালে একটা প্রশ্ন আসছে এরকম, যে ডিটোরিয়ামের ভর কত? ডিটোরিয়ামের ভর আমরা জানি হচ্ছে 2, যার কারণে তার নাম হয়েছে ডিটোরিয়াম। তারপরে হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কৃত হয় কত সালে? এটা তোমাদের মুখস্থ করতে হবে, 1911 সালে। তারপর হচ্ছে কোনো ইলেকট্রন বিন্যাসটি আয়রন 3+ আয়নের জন্য প্রযোজ্য, এটা কিন্তু আমরা দেখে এসেছি, 17 সালে এসেছিল। তো এরপরে যেই প্রশ্নগুলো এসেছে আরও, যে 16 সালে এমন একটি প্রশ্ন দেখব, কোনটি বর্ণালী বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে? কোনটির বর্ণালী? আমরা এখানে দেখে এসেছি যে বর্ণালী ব্যাখ্যার জন্য বোর হচ্ছে 1 ইলেকট্রন বিশিষ্ট করেছিল, সেক্ষেত্রে হাইড্রোজেনই আছে 1 ইলেকট্রন বিশিষ্ট, সেক্ষেত্রে কিন্তু আমাদের হাইড্রোজেন হবে। এরপর আছে ক্রোমিয়াম, মৌলের তৃতীয় শক্তি স্তরে কটি ইলেকট্রন থাকে? এটা তোমরা অবশ্যই পারবে। তারপরে আছে এখানে আছে ফসফরাস 15, এই আইসোটোপ নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য? আমরা ফসফরাস সাধারণত ব্যবহার করে থাকি লিউকেমিয়া রোগের চিকিৎসার ক্ষেত্রে, মুখস্থ করবে। এরপরে আছে আরেকটি প্রশ্ন আছে এখানে, যে ক্লোরিন
মৌলের নিউটন কত এটাও এখন পারবে। নিউটন মানে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ, মানে 35 থেকে 17 বাদ বিয়োগ করলে কিন্তু 18 থাকবে। তারপর একটা প্রশ্ন, কপার সালফেটের আপেক্ষিক আণবিক ভর কত? আমরা যে সালফিউরিক অ্যাসিড বের করলাম যেভাবে, এভাবে তোমরা বের করতে পারবে কপার সালফেটের। এটা একটু বাসায় ট্রাই করবে, এটা কিন্তু তোমাদের 2021 সালের প্রশ্নের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো এই হলো তোমাদের যেই প্রশ্ন ইম্পর্টেন্ট আর কিভাবে অ্যান্সার করবে। এখন যে কোনো প্রশ্ন আমরা দেখব সবই কিন্তু একই রকম হবে আশা করি। তো শিক্ষার্থী কিন্তু এটি হচ্ছে তৃতীয় অধ্যায়ের যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো বোর্ড পরীক্ষায় এসে থাকে, বোর্ডে বিগত সালের প্রশ্নগুলো আমি সমাধান করার চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছি। এরপরে মূল বিষয় যদি কখনো সমস্যা হয়ে থাকে আমাদেরকে লাইকের কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর যারা আজকে চ্যানেলে নতুন এসেছো তারা বুঝতে পেরেছে আমি কিভাবে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং বেল আইকনটি অন করবে, এই কারণে পরে যে ক্লাস দেবো সেগুলোতে নোটিফিকেশন পেয়ে যাবে। তো তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট হবে আর সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে শেষ করছি। মোহাম্মদ ইসলামুল কবির। আসসালামু আলাইকুম।